হ্যাঁ, এই মুহূর্তে আমি আছি ডাক্তার সজল বিশ্বাসের সাথে। আমরা তার কাছে প্রশ্ন রাখবো বর্তমানে যে এসআইআর চলছে, যার ফলে বিহারে প্রায় 66 লক্ষ মানুষের নাম বাদ গেছে। একটা শ্রেণী থেকে প্রচার করা হচ্ছে যে এসআইআর পশ্চিমবাংলায় হলে প্রায় 4 কোটি মানুষের নাম বাদ যাবে। বিশেষ করে নাম বাদ যাবে তাদের যারা ওপার বাংলা থেকে এপার বাংলায় এসছেন 1947 সালের পর থেকে বিভিন্ন সময়, বিশেষ করে 1971-এ ভারত বাংলাদেশ যুদ্ধের সময় বহু মানুষ এসছেন, যাদের অনেকের কাছেই পাসপোর্ট ভিসা কোনো বৈধ ছাড়পত্র ছিল না, কিন্তু তা সত্ত্বেও তারা বর্ডার টপকে অবৈধ পথে এসছেন। এখন প্রশ্ন হচ্ছে এই যে এসআইআর, এই এসআইআর এর ফলে কি তারা তাদের ভোটার লিস্ট থেকে নাম বাদ যাবে? তারা কি বেনাগরিক হতে চলেছে? এই প্রশ্নে আমরা মাননীয় ডাক্তার সজল বিশ্বাসের সাথে ফোন লাইনে আছি। আমরা তার কাছ থেকে একটু জানার চেষ্টা করব। স্যার, আপনি যদি একটু বলেন যে এই বিষয়টা নিয়ে পশ্চিমবঙ্গে এসআইআর হলে কি উদ্বাস্তু শরণার্থীদের নাম ভোটার লিস্ট থেকে বাদ যাবে? কি বলবেন আপনার? আমাদের যেটা জানার বিষয় সেটা হচ্ছে এসআইআর এর ক্ষেত্রে যে কথাটা বিভিন্ন জায়গার প্রচার যেটা বলছেন যে এসআইআর হলে নাম বাদ যাবে, এসআইআর এর ক্ষেত্রে কিন্তু নাগরিকত্বের সঙ্গে এসআইআর এর সম্পর্কটা সরাসরি সম্পর্কিত নয়। এখানে যেটা বলা হয়েছিল যতগুলো ভোটার কার্ড হয়েছে সেটা ইলেকশন কমিশনের রুটিন কাজ হওয়ার কথা ছিল, যে প্রতি সময়ে এই ভোটগুলো আসল কি সমস্ত কিছু করার কথা। এটা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নাম করে যেটা করা হচ্ছে, এখানে কিন্তু কখনো বলা হয়নি যে সমস্ত লোকগুলোর বেনাগরিক হবে। তাদের ভোটার কার্ড থেকে নাম বাদ যাওয়ার যে কথাগুলো বলা হচ্ছে সেখানে বলা হয়েছে 2002 সালের আগে যাদের বাবা মায়ের নাম ছিল তাদের ছেলেমেয়েরা যদি ভোটার কার্ডে নাম উঠে থাকে তাদের ক্ষেত্রেও কিন্তু শুধুমাত্র তার নিজস্ব যা কিছু আছে সেগুলোই ভেরিফিকেশন করা হবে। এবং 2002 সালের পরে যে লোকগুলোর নাম উঠেছে তাদের যদি কোনো রকম লিঙ্কেজ না থেকে থাকে তখন তাদের ক্ষেত্রে যে ইলেকশন কমিশন থেকে প্রথমে 11টি এবং পরবর্তীকালে সুপ্রিম কোর্টের অর্ডার হিসাবে আধার কার্ডটাকেও সেখানে একটা ডকুমেন্ট হিসেবে দেওয়ার জন্য প্রপোজাল দেওয়া হয়েছে এবং সেটাই বলা হয়েছে। তো এই ডকুমেন্টস গুলো তাদেরকে দেখাতে হবে। এই ডকুমেন্টস গুলো দেখাতে না পারলে সে কিন্তু কোর্টে আবেদন করবার জায়গা পাচ্ছে যে তার সমস্ত কিছু যদি ভুল বের হয়, যে তার যে কারণে তার নাম বাদ দেওয়ার ইলেকশন কমিশন প্রপোজ করছে সেখানে নাম কারণটাও থাকতে হবে এবং সেটা নিয়ে সে কোর্টে যাওয়ার সুযোগ পাচ্ছে। এর সঙ্গে নাগরিকত্ব হারানোর বিষয়টা যেটা বলা হচ্ছে স্যার, এই যে সেটা নিয়ে আমাদের এগারোটি যথেষ্ট সন্দেহ এগারোটি রয়েছে। স্যার, এই যে 11টি বলছেন শর্তের কথা, এই 11টি যদি কি শর্ত একটু যদি বলেন। 11টি ডকুমেন্টস আপনাদের ইলেকশন কমিশনের যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের বিহারের যে অর্ডার হয়েছে সেই অর্ডারের মধ্যেই পুরো সমস্ত কিছু দিয়ে দেওয়া হয়েছিল। সেখানে বার্থ সার্টিফিকেট রয়েছে, টেন্যান্সি রেকর্ড রয়েছে, জমির দলিল রয়েছে, স্কুল সার্টিফিকেট রয়েছে, ব্যাংকের পাসবুক রয়েছে এবং যদি কখনো কোনো জায়গায় এনআরসি হয়ে থাকে, যে ক্ষেত্রে আসামের কথা ভাবা হচ্ছে যে আসামের ক্ষেত্রে এনআরসি হয়েছে এবং এনআরসির ডকুমেন্টস আছে, সেখানে কিন্তু যারা অনেকে ভাবছেন যে এই সিএ এর অ্যাপ্লিকেশন করলে তার কোনো ডকুমেন্টস কিন্তু এখানে দেখতে দেওয়া হবে না, মানে সিএ এর যে অ্যাকনোলেজমেন্ট লেটার সেটা কিন্তু এখানে দেওয়ার কোনো প্রভিশন নেই। এখানে শুধুমাত্র আসামের লোকেরা যাদের এনআরসি হয়ে গেছে তাদের কিন্তু সেই এনআরসির নাগরিকপঞ্জির কাগজপত্র আসামের লোকেরা শুধুমাত্র দিতে পারবে। এরকম করে 11টি ডকুমেন্টস এর কথা বলা আছে এবং অ্যাডিশনাল ডকুমেন্টস হিসেবে সুপ্রিম কোর্টের অর্ডারে আধার কার্ডটাকেও ইনক্লুড করা হলো। এটাই হয়েছে। তো এর সঙ্গে নাগরিকত্ব হারিয়ে যাওয়ার কোনো প্রসঙ্গ কিন্তু যারা প্রচার করছেন তারা কোন যুক্তিতে করছেন তারাই ভালো বলতে পারবেন। স্যার, আরেকটা প্রশ্ন হচ্ছে, সরকার বলছে একজনও অনুপ্রবেশকারী বা ঘুষপেটিয়াকে ভোটার লিস্টে রাখা হবে না। এই অনুপ্রবেশকারী বা ঘুষপেটিয়া কমিশন সেটা কিভাবে ঠিক করবে? এটা তো ঠিক করার কথা দেশের স্বরাষ্ট্র দপ্তরে। এটা দেখুন এই নির্বাচন সে- কমিশন এই কিভাবে? এই নির্বাচন কমিশনের ক্ষেত্রে এই নির্বাচন কমিশনার যিনি হয়েছেন তিনি কিভাবে ঢুকেছেন এবং আইনিভাবে কিরকম ভাবে সরকারি আইন পাল্টে দিয়ে এনাকে একটা রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা করবার জন্য নিয়ে আসা হয়েছে সেটা সারা ভারতবর্ষের অবিসংবাদিত সবাই জেনে গেছে। হুম। যে যেখানে সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন এবং বিরোধী দলনেতা ছিলেন, সেই জায়গায় আইন পাল্টে একজন প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার একজন মনোনীত সদস্য আর তার সঙ্গে বিরোধী দলনেতা, তার ভিত্তিতে ইনি নিয়োগ হয়েছে। তো
তো সেখানে বুঝতে হবে যে এই লোকটি যা খুশি করছেন সেটা রাজনৈতিক পৃষ্ঠপোষকতা করার জন্যই উনি করছেন। এর মধ্যে কোনো রকম আইনি সারবত্তা খুব কমই রাখবেন। এবং তিনি যে ভোটার কার্ডের যখন এই বিরোধী দলনেতা যে ইলেকশন সময়ের ফুটেজগুলো দাবি করেছিলেন, সেই ফুটেজগুলো দেওয়ার জন্যে তিনি যখন বুঝাচ্ছেন যে ফুটেজ কি করে মা বোনেদের ফুটেজ দেওয়া যায়, তো ইলেকশনের সময়ে ফুটেজগুলো নেওয়া হয় সেটা তো নিশ্চয়ই তার ইলেকশনের পারপাসে নেওয়া হয়েছে এবং সেটা নিশ্চয়ই অশ্লীল কোনো ভিডিও নয়। মানে সেই ভিডিওগুলো দিতে অস্বীকার করছেন। তার সঙ্গে তিনি যা যা করছেন এবং এই যে অনুপ্রবেশকারী, তা তো ইলেকশন কমিশনের বৈধতার মধ্যে পড়ে না, তারপরেও তারা আইনের কোনো রকম কিছু কিছু না মেনেই এইগুলো করছেন। তো সেটা তাদের বিষয়, তারা এরকম ভাবে করে চলেছেন। কারণ তিনি রাজনৈতিক বদান্যতায় এসছেন, সেটা করবেন, এটাই তার অবস্থান এখন। তৃতীয় প্রশ্ন স্যার, একটা শ্রেণী থেকে বলা হচ্ছে 1947 সালের পর যারাই এদেশে পাসপোর্ট ভিসা ছাড়া এসেছেন অথচ রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড পেয়ে গেছেন, তারা সকলেই এসআইআর এ বাদ পড়বেন। ভোটার লিস্টের নাম বাদ গেলে তাদের নাগরিকত্ব চলে যাবে, তারা বেনাগরিক হয়ে যাবে, দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে যাবে। এই বিষয়টা নিয়ে কি এই বলবেন, কতটা? প্রসঙ্গটি যিনি বলেছেন তিনি কতটুকু আইন বিশেষজ্ঞ আমার জানা নেই। এবং 1947 সালের পরে নয়, এটা 1948 সালের 19 জুলাইয়ের পরে যারা এসছেন, তাদের পূর্ববর্তী প্রজন্ম যারা এসছেন, তাদের হয়তো আবেদন করতে হতে পারে, কিন্তু তারা বেনাগরিক হয়ে যাবেন, তাদের এই সমস্ত কিছু বাদ যাবে। এই আইনি বৈধতা যখন তিনি আবেদন করবেন তখন হয়তো তিনি বিপদে পড়তে পারেন। কারণ সিএর এফিডেভিটটায় যেভাবে লেখা আছে, একটা নিজের ক্ষেত্রেই নিজের বিপরীত মন্তব্য দেওয়া হচ্ছে। যে একটা লোক তিনি নিজে আজকের দিনে বলছেন তিনি ভোটার মানে এই দেশের নাগরিক নন, অথচ তার কাছে ভোটার কার্ড বা পাসপোর্ট থাকলেও থাকতে পারে, যেটা সরকার জানতেও চাইছে না। অথচ তিনি নিজে লিখছেন আমি এই দেশের নাগরিক নই, আমি বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানের লোক। তো এই ধরনের তার এফিডেভিটের কারণে তিনি বিপদে পড়বেন। যতক্ষণ যে লোকটা আবেদন না করছেন তাকে কিন্তু সরকারের এত সহজ নয় তাকে বেনাগরিক করা বা তাকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করা বা অন্য কিছু করা। শেষ প্রশ্ন, যে আমরা কিছুদিন আগেও দেখলাম যে মতুয়াদের যে মহাসংঘ, সে শান্তনু ঠাকুর সেখান থেকে নাগরিকত্বের কার্ড বিলি করা হচ্ছে মতুয়া মহাসংঘের নামে। আচ্ছা, এই কার্ড কি আপনার নাগরিকত্ব আইনের কোনো ডকুমেন্টস হিসেবে বিবেচিত হবে? সবচেয়ে বড় কথা যে মতুয়া মহাসংঘ নিয়ে কথা হচ্ছে, যে মতুয়া মহাসংঘ তাদের নিজস্বই কয়েকদিন আগে আমরা দেখেছি যে কোন মতুয়া মহাসংঘটা সঠিক সেটা নিয়েই হাইকোর্টে একটা মামলা চলছে যেটা অমীমাংসিত। সেই মতুয়া মহাসংঘের কার্ড আজকের মতুয়া ভক্তরা সাধারণ মানে বুঝে কম, তার জন্য হয়তো তাদের কাছে অন্ধবিশ্বাসে যাচ্ছে। কিন্তু এটা যদি আইনি বৈধতা নিয়ে প্রশ্ন করা হয়, যে সংগঠনটির আইনি বৈধতা নিয়ে এখনো পর্যন্ত নিজেরাই মারামারি করছে, তার কাছ থেকে যে কার্ডটা দেওয়া হচ্ছে এটা রাজনৈতিক ক্ষমতার বলে এই কার্ডগুলো দিচ্ছে এবং মানুষ সেটা কিছু বলছে না। কিন্তু এই ধরনের জিনিস তো বেশি দিন চলতে পারে না। এ ধরনের মানুষ যখন বুঝতে পারবে তখন তার রিপারকাশন নিশ্চয়ই মতো মহাসংঘ নিজেরাই বুঝতে পারবে। সব শেষে বলবো যে আপনি একজন এই নাগরিকত্ব আইনের বিষয়ে আপনার যথেষ্ট অভিজ্ঞতা আছে, আপনি দীর্ঘদিন ধরে এই নিয়ে নানান ব্যাখ্যা দিয়েছেন। আর এই মুহূর্তে আপনি কি বলবেন, যে সমস্ত নাগরিকরা অত্যন্ত ভীত এবং চিন্তিত, সেই জায়গায় তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? দেখুন, আজকের দিনে যে সমস্ত নাগরিকরা এই সিএ এর আবেদন করা বা এই সমস্ত নাগরিকত্বের বিষয় নিয়ে চিন্তিত রয়েছেন, আমার সোজা পরামর্শ তাদের ক্ষেত্রে, মানবেন কি মানবেন না তাদের ব্যক্তিগত বিষয়। যাদের কাছে ভোটার কার্ড এবং পাসপোর্ট বা ভোটার অথবা পাসপোর্ট এগুলো হয়ে গেছে, তাদেরকে আমাদের পরামর্শ, যারা নাগরিকত্ব আইন নিয়ে এতদিন ধরে ঘুরছি, তাদের একটাই পরামর্শ যে তাদের আবেদন করবার এখনই কোনো প্রয়োজন নেই। কারণ এই আবেদন করলে তিনি নিজেই বিপদে পড়বেন। এটা হচ্ছে সরাসরি বার্তা। কারণ কি, এটা দেয়া হচ্ছে এটা রাজনৈতিক বার্তার কারণে এরকম বিভিন্ন ধরনের কাজ চলছে। কিন্তু যখন এই ভেরিফিকেশন বা অন্য কিছু হবে, সেই লোকটির আবেদন করার কারণে তিনি বিপদে পড়বেন। যতক্ষণ তিনি আবেদন না করছেন ততক্ষণ তিনি সেফ থাকবেন কিন্তু। ধন্যবাদ স্যার।